আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ, কাশীনাথপুর, সাথিয়া, পাবনা। আমি নাফিজা বাড়ি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ। ইচ্ছা ছিল আজকের প্রথম বর্ষের প্রথম ক্লাসে তোমাদের সবার সামনে মুখোমুখি ক্লাস নিব, একে অপরের সঙ্গে পরিচিত হব, কিন্তু সেটা তো সম্ভব হলো না। সারা দেশে যে দুর্যোগ চলছে তোমরা সবাই জানো, তাই আপাতত আমাদের এইভাবেই এগোতে হচ্ছে। তা যাই হোক, তো ভূগোলের আমাদের কয়টা পত্র তোমরা সবাই জানো? 2টা পত্র। প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় পত্র মানবিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল, আজকে আমরা ভূগোল প্রথম পত্রের প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ভূগোল সম্পর্কে বলতে গেলে তোমরা যারা আমাদের ভূগোল পরিবারে এসেছো তাদের সবাইকে অনেক অভিনন্দন ও স্বাগতম। আসলে ভূগোলের জানার কোনো শেষ নেই। ভূগোল সম্পর্কে তোমরা যদি জানতে চাও তোমাদের অনেক কিছু জানতে হবে। এই করোনা মহামারীর মধ্যে তোমরা বাড়িতেই আছো, আর রিডিং পড়ার, আমি মনে করি রিডিং পড়ার কোনো বিকল্প নেই। তোমরা প্রতিটি অধ্যায় সুন্দর সুশৃঙ্খলভাবে যদি রিডিং পড়ো তাহলে খুঁটিনাটি নৈর্ব্যক্তিকের প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। আর সৃজনশীল পদ্ধতিটা এমনই এক পদ্ধতি যেখানে কমন পড়বে বলে কিছু নেই। আমি যদি পুরো বই শেষ থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারি তাহলে আমাদের নম্বর ক্যারি করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। শুধু ভূগোল নয়, সাবজেক্ট কোনোটাকেই ছোট করে দেখা যাবে না। প্রত্যেকটি বিষয় তোমার সমান গুরুত্ব বহন করবে। একটি সাবজেক্টকে বাদ দিয়ে আরেকটি সাবজেক্ট কখনো স্বয়ংসম্পূর্ণ নয়। ভালো নম্বর অর্জন করতে গেলে প্রত্যেকটি বিষয়কে তোমাদের সমান গুরুত্বের সাথে দেখতে হবে। তাহলে আমরা যত পড়ব তত জানব। এক্ষেত্রে তোমরা লাইব্রেরিতে যাবে, বিভিন্ন বই দেখবে, যার যেটা পছন্দ হয় তোমরা কিনবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা পড়বে। যত পড়বে তত জানতে পারবে। এখন ভূগোলটা কি? আসলে ভূগোলটা কি? ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হলো জিওগ্রাফি। জিওগ্রাফিটা একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ জিওগ্রাফি, এর দুটো অংশ। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। তাহলে আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আবয়ব সমীক্ষা করাই হলো ভূগোল। ভূগোলের জনক ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস গ্রিক ভূগোলবিদ, কিন্তু আধুনিক প্রাকৃতিক ভূগোলের রূপকার বলা হয় আলেকজান্ডার ভন হামবোল্টকে। উনি জার্মান ভূগোলবিদ। বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আমরা ভূগোলের সর্বজন স্বীকৃত সংজ্ঞা হিসেবে আধুনিক ভূগোলবিদ ভন হামবোল্ট, আলেকজান্ডার ভন হামবোল্টের নাম এসেছে। এখন আমরা প্রথম অধ্যায়ে কি আছে? প্রাকৃতিক ভূগোলের পরিচিতি, সেটা সম্পর্কে আমরা একটু পরেই বা গেলাম। আগে আমরা জানি যে ভূগোলের নম্বর বন্টনটা কীরকম। তোমরা সবাই জানো ভূগোল একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই না? তাহলে এখানে প্রথম পত্র আমাদের পরীক্ষা হবে। প্রথম পত্র 100 নম্বরের, দ্বিতীয় পত্র 100 নম্বরের। প্রথম পত্র 100 নম্বরের মধ্যে তোমাদের লিখিত অংশে থাকবে 50 নম্বর, নৈর্ব্যক্তিক অংশে থাকবে 50 নম্বর, 25 নম্বর, আমি আবার বলছি, লিখিত অংশে 50 নম্বর, নৈর্ব্যক্তিক অংশে 25 নম্বর এবং প্র্যাকটিক্যাল অংশে 25 নম্বর। অনুরূপভাবে দ্বিতীয় পত্রেও প্রথম লিখিত অংশে 50, নৈর্ব্যক্তিক অংশে 25 এবং ভাইবা অংশে 25। টোটাল কত হলো? টোটাল 200 নম্বর। 200 নম্বরের একটা পরীক্ষা হবে। লিখিত অংশের জন্য 8টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টির উত্তর দিতে হবে। 8টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। এক একটা প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর করে। তাহলে ধরো 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নে কয়টা অংশ? 4টা অংশ, ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। এখন ক নম্বরের জন্য ক এর 1 নম্বর, খ নম্বর প্রশ্নের জন্য 2 নম্বর, গ নম্বর প্রশ্নের জন্য 3 নম্বর, ঘ নম্বর প্রশ্নের জন্য 4 নম্বর। এই টোটাল 10 নম্বর আমাদের বরাদ্দ। কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই
এই 1 নম্বরের উত্তর, যেখানে ধরো বলা হলো যে আধুনিক ভূগোলের রূপকার কে, প্রশ্নটা যদি এমন হয় আধুনিক ভূগোলের রূপকার কে, তোমাদের উত্তরটা হওয়া উচিত এমন যে আধুনিক ভূগোলের রূপকার আলেকজান্ডার ভন হামবোল্ড। আমি যদি এই 1 লাইনে কথাটা শেষ করি তবুও আমি 1 নম্বর পাবো। অনেকে আবার এই 1 নম্বর অর্জন করতে গিয়ে 3-4 লাইন পেঁচিয়ে ফেলে, এটার কোনো মানে হয় না। 1 নম্বরের প্রশ্নের জন্য আমরা ঠিক অতটাই লিখব যতটা আমাদের প্রয়োজন। অনুরূপভাবে 2 নম্বর প্রশ্নের 2 নম্বর অর্জনের জন্য একটা প্রাসঙ্গিক উত্তর, 3 নম্বর 4 নম্বর একটু বিশ্লেষণধর্মী। এখন আমরা অনেকে করি, শেষে সময় থাকে না, এই 3 এবং 4 নম্বরের প্রশ্নগুলো অনেক ছোট করে ফেলি, কিন্তু 1 এবং 2 নম্বর অর্জনের জন্য প্রশ্নগুলো বড় করে ফেলি। সেটা কি ঠিক? আমি 1 নম্বর যে প্রশ্নে আছে, মানে যে প্রশ্নের জন্য আমার 1 নম্বর বরাদ্দ, আমি যদি 1 পৃষ্ঠাও লিখে ফেলি আমাকে কি 1 নম্বরের চেয়ে বেশি দেবে? কখনোই দেবে না। এই জন্য আমরা বাসায় প্র্যাকটিস করব যে একটা প্রশ্নের জন্য আমাদের কতটুকু সময় বরাদ্দ, সেইভাবে আমরা পুরো 5টা প্রশ্ন সাজিয়ে ফেলবো এবং প্রত্যেকটা প্রশ্ন এইভাবে আলোচনায় যাব। তোমরা এখন বড় হয়েছো, তোমাদের বলার কিছুই নেই, তবুও বলি, সুন্দর সাবলীল হাতের লেখা একটা ভালো স্টুডেন্টকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তোমাদের হাতের লেখাটা অবশ্যই সুন্দর হতে হবে। সুন্দর হাতের লেখা ছাড়া মানে কখনো ভালো নম্বর অর্জন করা যায় না। এখন আমরা একটা কিছু লিখতে গেলে বানান ভুল হতেই পারে, সেই ক্ষেত্রে আমরা বানানটা এরকম একটানে কেটে দিব। তোমরা অনেকে এরকম ঘষা মাজা করো, কিন্তু এই পর্যায়ে এসে এভাবে এই ভুলটা করা কখনোই উচিত না, তাহলে তুমি কখনোই ভালো নম্বর অর্জন করতে পারবে না। এখন আমার যে স্টুডেন্টটা লিখিত পরীক্ষায় 50-এর মধ্যে ধরো 12 পেল, আমি কি তাকে প্র্যাকটিক্যালে শত ইচ্ছা থাকা সত্ত্বেও প্র্যাকটিক্যালে কি আমি তাকে 50-এর মধ্যে 45-48 দিতে পারবো? পারবো না, কারণ লিখিত পরীক্ষাটাও এখানে একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে ম্যাডাম আপনি লিখিততে কত পেলাম আগেই জানবেন কি করে? বার্ষিকে ফাইনালে হয়তো আমরা সেটা জানবো না, কিন্তু কলেজ পরীক্ষাগুলোই তো আমরা জানতে পারবোই। সেই জন্য এই বিষয়গুলোর সমন্বয় ঘটাতে হবে। আমি আবারও বলছি, MCQ এ ভালো নম্বর অর্জন করবার জন্য তোমাদের অবশ্যই প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে রিডিং করতে হবে। আর ভূগোল এমনই একটা সাবজেক্ট, প্রতিটা লাইন, প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা লাইন তুমি যখন পড়বে প্রত্যেকটা লাইন থেকে একটা প্রশ্ন বের হয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সাথে সাক্ষাতে পরে না হয় বিশদ দিয়ে আলোচনা করব। আপাতত আমরা প্রথম অধ্যায়ে কি আলোচনা করব? প্রাকৃতিক ভূগোলের পরিচিতি। প্রাকৃতিক ভূগোলের পরিচয় দিতে গেলে আসলে অনেক কথাই চলে আসে, কিন্তু প্রথমে আমাদের জানতে হবে প্রাকৃতিক ভূগোলটা আসলে কি। প্রাকৃতিক ভূগোল হলো প্রাকৃতিক প্রপঞ্চ সমূহ। প্রাকৃতিক প্রপঞ্চের মধ্যে আছে তোমার জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, মাটি, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি, এই 5টি মিলে প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, তাহলে প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক এবং এক কথায় আমরা বলতে পারি প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক এবং কালিক বিশ্লেষণী প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের পরিসর, আসলে তো 2-4টা কথা বলে প্রাকৃতিক ভূগোলের পরিসর শেষ করা যাবে না, তবে সংক্ষিপ্তভাবে তোমরা জেনে রাখবে এই ভূমণ্ডল থেকে শুরু করে, ভূপৃষ্ঠ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সবই আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরের আওতাভুক্ত। প্রাকৃতিক ভূগোলের পরিসর, এর মধ্যে রয়েছে ভূমিরূপবিদ্যা, রয়েছে মৃত্তিকাবিদ্যা, জীবভূগোল, পানিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূত্বক, বাস্তুবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, মানচিত্রাঙ্কন বিদ্যা, জ্যোতির্বিদ্যা। তাহলে মৃত্তিকাবিদ্যাটা কি? আমরা কি জানলাম? মৃত্তিকা অর্থ মাটি। এখন মাটিতে কত ধরনের জীবজন্তু, আমরা শুধু উপরের জিনিসগুলো দেখতে পারি, কিন্তু মাটির ভিতরেও কিন্তু অনেক জীবজন্তু লুকায়িত আছে যা আমরা দেখতে পারি না।
তো সেগুলো সম্পর্কে আমরা বিশদ জানতে পারবো মৃত্তিকাবিদ্যা পাঠের মাধ্যমে। জীব ভূগোল, বিভিন্ন জীব জন্তুর আচরণ, গতিবিধি, বিভিন্ন কিছু সম্পর্কে জীব ভূগোলে জানা যায়। কোথা থেকে কোন জীবের উৎপত্তি, নামকরণ, সব কিছু। পানিবিদ্যা, পানি, আমাদের পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো পানি রাশি, আর 1 ভাগেরও কম স্থলভাগ। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখি, আমরা ভাবি যে সাগর, মহাসাগর, তারপরে তোমার নদী, নালা, খালবিলের পানি, এটুকুই আমাদের কাছে দৃশ্যমান। কিন্তু ভূ অভ্যন্তরে রয়েছে অনেক পানি, যেটা আমরা পরিমাপ করতে পারি না। আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, দুটো মোটামুটি আসলে একে অপরের পরিপূরক, কিন্তু আবহাওয়াটা ক্ষণস্থায়ী। আবহাওয়া ধরো যে খুবই ক্ষণস্থায়ী, 2, 4, 5, 10 সেকেন্ডের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটে। কিন্তু এই আবহাওয়া 25 থেকে 30 বছরের আবহাওয়ার একটা সমন্বিত রূপই হলো জলবায়ু। ভূত্বকের গভীরে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুপাত, শিলাধস, অগ্নিভবন, বিচূর্ণীভবন, কত কিছু ঘটে। আচ্ছা, সেগুলো আমরা সবই ভূত্বকের বিশদ আলোচনার মাধ্যমে জানতে পারবো, যা কিনা প্রাকৃতিক ভূগোলের পরিসরের একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অনুরূপভাবে সমুদ্র বিজ্ঞান, বাস্তুবিদ্যা, প্রত্যেকটা জিনিসই বিশদ আলোচনা এখানে রয়েছে। তোমরা যে কোনো বইয়ের সাহায্য নিয়ে দেখে নিবে। মানচিত্রাঙ্কন বিদ্যা, ভূগোল এমনই একটি বিষয় যা মানচিত্র ছাড়া কখনোই পরিপূর্ণ হতে পারে না। তাহলে ভূগোলের সঙ্গে মানচিত্র একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা বিভিন্ন স্কেল সম্পর্কে জানবো, কর্ণীয় স্কেল, সরল স্কেল, বিভিন্ন স্কেল সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে ধরো প্রতিভু অনুপাত, আমরা একটা কাগজে যখন একটা দেশের মানচিত্র স্ট্রেস করব, তখন আমরা একটা প্রতিভু অনুপাত ধরে করব। যেমন ভূমিতে দূরত্ব আর মানচিত্রের দূরত্ব। ধরো আমরা ছোট্ট একটা সংখ্যার মাধ্যমে বিশাল একটা দেশ বলো, একটা মহাদেশ বলো, একটা পুরো পৃথিবীর মানচিত্রাঙ্কনের মাধ্যমে আমরা সহজভাবে উপস্থাপন করতে পারবো, তাই না? এই জন্য মানচিত্রাঙ্কন বিদ্যা সম্পর্কে আমাদের স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। ভূগোলে ভালো নম্বর অর্জন করতে গেলে মানচিত্র অঙ্কন বাধ্যতামূলক। জ্যোতির্বিদ্যা, এখানে আছে জ্যোতিষ্কমণ্ডলী, উল্কা, গ্রহ, গ্রহাণুপুঞ্জ। তোমরা সৌরজগতের নাম সবাই শুনেছ। সৌরজগতের ভিতর আবার কয়টি গ্রহ আছে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। তাহলে আমরা কোন গ্রহে বাস করি বলো তো? আমরা পৃথিবী গ্রহে বাস করি। পৃথিবী গ্রহের আবার একটা উপগ্রহের নাম কি জানো? চাঁদ হলো পৃথিবীর একটা উপগ্রহ। এবার আসা যাক প্রাকৃতিক ভূগোলের উপাদান। প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে কি রয়েছে? অশ্বমণ্ডল, প্রধান 4টি উপাদান। প্রাকৃতিক ভূগোলের উপাদানের মধ্যে প্রধান উপাদান হলো 4টি: অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। অশ্বমণ্ডলের উপভাগগুলো আবার হলো ভূত্বক, ভূপ্রক্রিয়া, ভূ অভ্যন্তর আর ভূপৃষ্ঠের পরিবর্তন। ভূত্বক, ভূপ্রক্রিয়া, ভূ অভ্যন্তর, ভূপৃষ্ঠের পরিবর্তন। ভূপৃষ্ঠের পরিবর্তনটা আবার 2 ধরনের। যেমন ধরো ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন আর ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন। আকস্মিক পরিবর্তন কোনটা? আকস্মিক পরিবর্তন মানে হঠাৎ করে যে পরিবর্তনটা হয়। ধরো এখনই একটা ভূমিকম্প সাধিত হলো, সেখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, এটা অবশ্যই নিঃসন্দেহে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন। আর ধীর পরিবর্তন মানে যে পরিবর্তনটা ধীরে 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 লক্ষ্য করা যায়। যেমন ধরো অগ্নিভবন, বিচূর্ণীভবন, এইগুলো, তাই না? এখন তোমার বাড়ির যদি ধরো যে বৃষ্টির পানিতে তোমার বাড়ির মাটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, সেটা কিন্তু তোমার কাছে ধীরে ধীরে দৃশ্যমান, সেটা ধীর পরিবর্তন। কিন্তু যদি ভূমিকম্প সাধিত হয়, তখন যে পরিবর্তনটা হয় ওটা আকস্মিক পরিবর্তন এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও সেখানে অনেক বেশি। তারপরে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের বলতে হবে বায়ুর উপাদানগুলো কি কি, আবহাওয়া, জলবায়ু, এগুলো সম্পর্কে।
আর বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপবিভাগের মধ্যে রয়েছে মহাসাগর, সমুদ্রস্রোত, জোয়ার ভাটা। জোয়ার ভাটা, জোয়ার ভাটাটা কি? ধরো সমুদ্রে একটা বড় ধরনের, আমরা সুনামি, বিভিন্ন ধরনের ভূমিকম্পের নাম আমরা শুনেছি। সেই সব ভূমিকম্পের ফলে যে আকস্মিক পরিবর্তনটা হয় সাগর মহাসাগরে, তাতে সমুদ্রের উপর একটা প্রভাব পড়ে। তো যেই স্থানে ভূমিকম্পটা সাধিত হয় সেখানে তখন মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার, দুটো জোয়ারের নাম হয়তো তোমরা শুনেছ, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। আমরা সবাই জানি মুখ্য জিনিসটা কি, মুখ্য মানে প্রধান আর গৌণ মানে প্রধান না। ধরো জাপানে একটা ভূমিকম্প সাধিত হলো, তার কিছুটা প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশে এসেও পড়ে, কিন্তু সেটা মৃদু, আমরা একটা মৃদু ভাব অনুভূত হয়। তাহলে জোয়ার ভাটা, সমুদ্রের একই অংশে যেখানে ভূমিকম্পটা সাধিত হয় সেখানে জোয়ার এবং অন্য জায়গায় সেখানে ভাটা, তাই না? জীবমণ্ডল, জীবমণ্ডলটা কি? অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তিনটার সমন্বয়ের মাধ্যমে জীবমণ্ডল। তাহলে জীবমণ্ডলের সঙ্গে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল ওতপ্রোতভাবে জড়িত। এই তিনটির একটিকে বাদ দিয়েও জীবমণ্ডলের কথা ভাবাও যায় না। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এইসব মিলেই প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। এর ভিতর আবার বিশদ আলোচনা আমরা এই পরিসরের এই জিনিসগুলোই করতে পারি, যেমন ধরো ভূমিরূপবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, জীব ভূগোল, পানিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূত্বক, বাস্তুবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, মানচিত্রাঙ্কন বিদ্যা, জ্যোতির্বিদ্যা, এই সবই কিন্তু প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুরও আওতাভুক্ত। কিন্তু এখানে প্রধান চারটি যে বিবেচ্য বিষয় সেটি হলো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং জীবমণ্ডল। প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব সম্পর্কে আমাদের জানাটা অপরিসীম। তা জানতে গেলে আমাদের যেগুলো জিনিস জানতে হবে, পৃথিবীর জন্ম সম্পর্কে জ্ঞান লাভ, পৃথিবীর জন্ম সম্পর্কে জ্ঞান লাভ, ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ, বাড়িতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ, সমুদ্র বিজ্ঞান, জলবায়ু তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ, বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ। আচ্ছা, প্রথমেই এলো পৃথিবীর জন্ম সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর জন্মটা কিভাবে হলো? পৃথিবীর বয়স কত তোমরা জানো? পৃথিবীর বয়স কত? পৃথিবীর বয়স আনুমানিক প্রায় 500 কোটি বছর। পৃথিবীর বয়স আনুমানিক প্রায় 500 কোটি বছর। তো এই পৃথিবীর বুকে আমরা মানুষ বিচরণ যারা করছি, মানুষের উৎপত্তি আবার কিভাবে হলো? হযরত আদম আলাইহিসসালাম প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া, এদের দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের সৃষ্টি এবং এভাবে মানুষের বিস্তার। অনুরূপভাবে শুধু মানুষ নয়, পশু পাখি, জীবকুল, প্রাণীকুল সবই আছে। পৃথিবীর জন্ম সম্পর্কে আমরা যখন জ্ঞান লাভ করতে পারবো তখন পৃথিবীর আরও অনেক কিছু আমরা জানতে পারবো। পৃথিবীর কোথায় কোন মহাদেশ, মহাসাগর, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, কোনটার আবিষ্কারক কে, কীভাবে সেটার সৃষ্টি হলো, সব কিছু সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো। ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ। ভূমি কি? ভূমি মানে মাটি, ভূমি অর্থ মাটি। ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে মাটিতে আমরা মাটির উপরের জীবজন্তুগুলো আমাদের চোখে দৃশ্যমান, কিন্তু মাটির গভীরে কত জীবজন্তু, পোকামাকড় আছে। যেমন ধরো সমুদ্রের ভিতরে কত ধরনের প্রাণের অস্তিত্ব আছে, আমরা কি সেগুলো দেখতে পাই? চোখে পাই না, কিন্তু সমুদ্রের ভিতরে অনেক ধরনের জীবজন্তু লুকিয়ে রয়েছে, সেটা সম্পর্কে আমাদের বিশদ জ্ঞান অর্জন করতে হবে। বাড়ি তত্ত্ব। বাড়ি অর্থ কি? বাড়ি অর্থ বৃষ্টি। বাড়ি অর্থ বৃষ্টি মানে আকাশ থেকে যা কিছু ঝরে পড়ে, সেটা হতে পারে শিলাবৃষ্টি, যে কোনো ধরনের, সেটাই বাড়ি তত্ত্বের আওতাভুক্ত। সমুদ্র বিজ্ঞান, আসলে এটা একটি বিশদ আলোচনার বিষয়। সমুদ্র বিজ্ঞান এটা অনেক বড় একটা। সমুদ্র বিজ্ঞানের আওতাভুক্তর মধ্যে আছে ধরো বিভিন্ন মহাসাগর।
মহাসাগরগুলোর মধ্যে আবার মহাসাগরগুলোর নাম তোমরা জানো? মহাসাগরগুলোর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আচ্ছা, জলবায়ু তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ। জলবায়ুর ইংরেজি কি? ক্লাইমেটোলজি। জলবায়ু তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ। জলবায়ু কি? আগেই আমি বলেছি, জলবায়ু হলো আবহাওয়া একটা ক্ষণস্থায়ী ব্যাপার, আর জলবায়ু দীর্ঘস্থায়ী ব্যাপার। জলবায়ু হলো দীর্ঘ 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থার প্রেক্ষিতে আমরা জলবায়ু নির্ধারণ করি। বায়ুমণ্ডল সম্পর্কে জ্ঞান লাভ। বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান, গঠন, স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের এগুলোই আছে আর কি। তাহলে মোটামুটিভাবে প্রাকৃতিক ভূগোলের পরিচিতির মধ্যে আমরা জানলাম প্রাকৃতিক ভূগোলের পরিসর, প্রাকৃতিক ভূগোলের উপাদান, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। ঘুরে ফিরে প্রত্যেকটা ব্যাপার কিন্তু একই এসে যায়, প্রত্যেকটা কথার মানে কিন্তু একই এসে যায়। আচ্ছা, যাই হোক, তোমরা এখানে 2-4 কথা বলে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে বলে শেষ করা যাবে না। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা ভূগোলের প্রথম অধ্যায়ে প্রাকৃতিক ভূগোলের পরিচিতিটা যে কোনো বই থেকে একটু রিডিং পড়ে নিবে। আমি আবারও বলছি, রিডিং পড়ার কোনো বিকল্প নেই, ভালোভাবে তোমরা রিডিং পড়বে। তাহলে বলো তো, ভূগোলের জনকের নাম কি? ভূগোলের জনকের নাম ইরাটোস্থেনিস। ইরাটোস, টোস, ইরাটোস্থেনিস, থিনেস। উনি কে? ভূগোলের জনক, ভূগোলের জনক। আর আধুনিক ভূগোলের রূপকার কে বলো তো? আলেকজান্ডার ভন হামবোল্ড। উনি হলো আধুনিক ভূগোলের রূপকার, আধুনিক প্রাকৃতিক ভূগোলের রূপকার, আধুনিক প্রাকৃতিক ভূগোলের রূপকার। আর প্রাকৃতিক ভূগোলটা কি? প্রাকৃতিক ভূগোলটা হলো প্রাকৃতিক প্রপঞ্চসমূহের স্থানিক এবং কালিক বিশ্লেষণটাই হলো প্রাকৃতিক ভূগোল। এখন প্রপঞ্চ মানে কি? 5টা জিনিস। সেটা কি কি? জলবায়ু প্লাস উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি। এই 5টির সমন্বয়েই প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক প্রপঞ্চ পঞ্চসমূহ। তাহলে আমরা প্রাকৃতিক প্রপঞ্চসমূহের মধ্যে পেলাম জলবায়ু। তাহলে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জানতে গেলে আমাদের অবশ্যই জলবায়ু সম্পর্কে জানতে হবে, উদ্ভিদ সম্পর্কে জানতে হবে, প্রাণী সম্পর্কে জানতে হবে, মাটি ও পানি সম্পর্কে জানতে হবে। প্রাকৃতিক ভূগোলের আরও অনেক মজার বিষয় আছে, যা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন অধ্যায়ে জানতে পারব। আজকে তোমাদের সঙ্গে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করলাম। তোমরা যদি আমার এই ক্লাস থেকে এতটুকু উপকৃত হতে চাও, তবে তোমরা অবশ্যই আমার এই আলোচনার পাশাপাশি তোমরা যে কোনো একটা বইয়ের সাহায্য নেবে। আমি আমার মতো করে সংক্ষিপ্ত করে বললাম, তোমাদের কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বই বিশদভাবে বলবে। তোমরা আমার কথাগুলো এবং বইয়ের কথাগুলোর সমন্বয় ঘটিয়ে নিজের মতো করে নিজের আঙ্গিকে প্রাকৃতিক ভূগোলের সম্পর্কে জানবে। এটা শুধু
ভূগোল সম্পর্কে তোমরা যদি জানো, সেটা যে শুধু তোমরা ভূগোল সম্পর্কে জানলে তাই নয়, সারা দেশ সম্পর্কে তোমরা জানতে পারবে। এটা তোমাদের শুধু এই যে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ যে উতরিয়ে দিবে তা নয়, সারা জীবনের জন্য একটা জ্ঞান অর্জন তোমাদের হয়ে গেল, যা কিনা তোমরা ভবিষ্যৎ জীবনে চাকরি ক্ষেত্রে বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো, এই বিষয়গুলোকে তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসর, প্রাকৃতিক ভূগোলের উপাদান, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, প্রাকৃতিক ভূগোলের গুরুত্ব। আচ্ছা বলো তো, প্রাকৃতিক ভূগোল এর ইংরেজিটা কি? প্রাকৃতিক ভূগোল ইংরেজিটা তোমরা জানো? প্রাকৃতিক ভূগোল হলো ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি, PHY, ফিজিক্যাল, CAL, ফিজিক্যাল জিওগ্রাফি। অনুরূপভাবে আমরা যখন দ্বিতীয় পত্রে মানবীয় ভূগোল সম্পর্কে জানবো, মানবীয় ভূগোলের ইংরেজি কি বলো তো? হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি। তাহলে তোমরা শুধু আমার সঙ্গে তোমাদের আবার দেখা হবে কবে? আবার দেখা হবে আগামী বুধবার। প্রত্যেক বুধবার 10টা 20 মিনিটে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আমার ক্লাস যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনবে এবং সেই সঙ্গে বইয়ের সমন্বয় ঘটিয়ে নিজের মতো করে নিজের আঙ্গিকে কিছু লেখার চেষ্টা করবে। মতো করে লিখবে, আমি আমার মতো করে বলবো, কিন্তু সেটা গ্রহণ করে তোমরা কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে, লিখতে পারলে, তার উপরে তোমাদের মেধার মূল্যায়নটা ঘটবে। আর তোমাদের মেধার মূল্যায়ন ঘটিয়ে ভালো নম্বর অর্জন তোমরা তখনই করতে পারবে যখন তোমরা রিডিং পড়বে। যত বেশি রিডিং পড়বে তোমরা তত বেশি জানতে পারবে। জানার জন্য রিডিং পড়ার কোনো বিকল্প নেই, তাই না? তাহলে বেশি বেশি করে রিডিং পড়বে, বেশি বেশি করে রিডিং পড়বে, বেশি বেশি করে জানতে পারবে। আর আপাতত তো তোমাদের সঙ্গে আমার সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এখন আল্লাহ জানে কবে এই মহামারী থেকে আমরা উতরে আসতে পারবো, তোমাদের সঙ্গে সামনাসামনি বসে ক্লাস করব। তো এখন আমার এই ক্লাসে তোমাদের অনেকের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা, যা তোমরা করতে পারছো না। এই জন্য আমিও আমার নিজেকে পরিপূর্ণ মনে করছি না, কারণ এখানে আমি আমার মতো করে বলে যাচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন নেই, তোমাদের কোনো উত্তর আমরা দিতে পারছি না। এটা আমার জন্য খুব খারাপই লাগছে। কিন্তু ওই তো তোমরা শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের পেজে ঢুকবে, আমার ক্লাস দেখবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবে। আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব রিপ্লাই দিয়ে তোমাদের সেটা বোঝানোর আমি চেষ্টা করব। তা বন্ধুরা, ভালো থাকো সবাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি নাফিজা বাড়ি, আবারও বলছি, আমি নাফিজা বাড়ি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ, কাশীনাথপুর, সাথিয়া। কাশীনাথপুর, সাথিয়া, পাবনা। তো ভালো থাকো সবাই। আগামী দিনে দেখার প্রত্যাশায় রইলাম। তোমাদের সবার সুস্থতা কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।